মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমে তীব্র হচ্ছে সমালোচনা। ভারত এখনও সক্রিয় চীন ও পাকিস্তান থেকে শক্তিশালী যুদ্ধবিমান সংগ্রহে বাধা সৃষ্টির বিষয়। যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের শর্তে জাপানকে অব্যাহতি শুল্ক যুদ্ধ থেকে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন আলোচিত ইস্যু ট্রাম্প জেফ্রি এপস্টেইন যৌন কেলেঙ্কারির ঘটনা। মঙ্গলবার গাজায় অনাহারে মারা গেছে 4 শিশুসহ 15 জন। বিটিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ঢাকায় 21 জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে ক্রমে তীব্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সমালোচনা। এই সমালোচনায় উঠে এসেছে কিভাবে মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতের নির্দেশে বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পঙ্গু আর দেউলিয়া করে ফেলেছেন টানা 15.5 বছরের শাসনামলে। একই সাথে সমালোচনা চলছে বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা চলছে কিভাবে বাংলাদেশ আর্মিকে কেবল আওয়ামীকরণ নয় বরং সম্পূর্ণরূপে ভারতের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল তা নিয়ে। দেশে এবং বিদেশে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবং চীন অনেকবার বাংলাদেশকে আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করতে চেয়েছিল। এর মধ্যে ছিল চীনের আলোচিত J-10C, পাকিস্তান ও চীনের যৌথ নির্মিত JF-17 সহ অনেক আধুনিক যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেম। কিন্তু বাংলাদেশ প্রতিবারই পাকিস্তান ও চীনের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কারণ ভারত সরাসরি এর বিরোধিতা করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতের অনুগত মাফিয়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করে। এর অংশ হিসেবে গত জানুয়ারিতে পাকিস্তান সফর করে বাংলাদেশ আর্মির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই সফরে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক JF-17 ফাইটার জেট সংগ্রহের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে। কিন্তু প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে এই বিমান সংগ্রহ করতে না পারে। ইতোমধ্যে তারা এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে এবং থেমে গেছে পাকিস্তান থেকে যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ। একই সাথে কোনো উদ্যোগ নেই চীন থেকে JF-10C ফাইটার জেট সংগ্রহের। সম্প্রতি ভারত শোচনীয়ভাবে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছ থেকে চীনের JF-10C ফাইটার জেট এবং PL-15 দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইলের কাছে। পাকিস্তানের JF-17 বিমানে রয়েছে চীনের পঞ্চম প্রজন্মের বেশ কিছু উন্নত প্রযুক্তি, রয়েছে শক্তিশালী রাডার ও অ্যাভিওনিক্স সিস্টেম সহ PL-15 মিসাইল ছোড়ার সক্ষমতা। ফলে ভারত চায় না বাংলাদেশের কাছে এ ধরনের শক্তিশালী যুদ্ধবিমান থাকুক। অভিযোগ উঠেছে, গণ অভ্যুত্থানে মাফিয়া রানী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে রয়ে গেছে তার বড় বড় অনেক দোসর। তাদের মাধ্যমে ভারত এখনও নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের কারণে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সের অখণ্ডতা নিয়ে সবসময় চিন্তিত। ভারত মনে করে, বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালে এবং বাংলাদেশকে একটি অনুগত রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন তাদের 7 সিস্টার্স মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে কারণে ভারতের প্রথম চাওয়া হলো বাংলাদেশ আর্মিকে পঙ্গু করে দেওয়া, নামে মাত্র একটি বাহিনী হিসেবে টিকিয়ে রাখা এবং এখানকার ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা। তাদের দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে অকার্যকর করে ফেলা, দুর্বল ও অস্থিতিশীল করে রাখা, যাতে বাংলাদেশ কখনো তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে না ওঠে। নয়াদিল্লি কখনো চায়নি চীন ও পাকিস্তানের মতো ভারতের চিরশত্রু দেশের সাথে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক সহ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠুক। গত 15.5 বছরে ভারত বাংলাদেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে শেখ হাসিনাকে চীন সফরের আগে ভারতের অনুমতি নিতে হয়েছিল এবং চীন সফরে গিয়ে শেখ হাসিনা যেন তাদের সাথে কোনো ধরনের চুক্তি না করে সে বিষয়ে কঠোর শর্ত দেওয়া হয়েছিল। আর শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান ও সমুদ্র যোগাযোগ সহ সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঢাকায় পাকিস্তানের নামে মাত্র যে দূতাবাস ছিল তাও সার্বক্ষণিক নজরদারিতে রাখত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারত বাংলাদেশকে বিদেশ থেকে যেমন কোনো শক্তিশালী অস্ত্র কিনতে দেয়নি, তেমনি বাংলাদেশ নিজেরা যাতে শক্তিশালী কোনো অস্ত্র বানাতে না পারে তারও যাবতীয় ব্যবস্থা করেছে। ফলে 54 বছর বয়সী একটি দেশ আজ হ্যান্ড গ্রেনেডে এবং রাইফেল ছাড়া কোনো অস্ত্র বানাতে পারে না। এভাবেই বাংলাদেশ আর্মিকে একটি দেউলিয়া বাহিনীতে পরিণত করা হয়েছে, যার ফলাফল হলো 21 জুলাই ঢাকার মর্মান্তিক
বিমান দুর্ঘটনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার মতো এমন জনবহুল শহরে সামরিক প্রশিক্ষণ, বিমান পরিচালনার নজির বিশ্বের আর কোথাও নেই। ব্রিটিশ আমলে বাংলাদেশে 28টি বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল। তার অনেক ঘাঁটি যুগ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেসব ঘাঁটিকে যদি সামরিক বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো তাহলে ঢাকার এই দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু সেটাও ভারতের কারণে হয়নি বলে অভিযোগ উঠেছে। কারণ ব্রিটিশ আমলে তৈরি এসব ঘাঁটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো ঘাঁটি ভারত সীমান্তে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশ সরকার চীনের সহায়তায় সীমান্তবর্তী লালমনিরহাট বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে এবং ভারতের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। এ থেকে পরিষ্কার কেন এতদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী পুরনো এসব বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং ঢাকার মতো জনবহুল এলাকায় পরিচালনা করা হচ্ছে সামরিক বিমান প্রশিক্ষণ কার্যক্রম। যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের শর্তে ট্রাম্পের শুল্ক যুদ্ধ থেকে রক্ষা পেল জাপান। এর ফলে জাপানকে এখন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে 15% শুল্ক দিতে হবে। মঙ্গলবার এ বিষয়ে হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, জাপানের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করলাম। এই চুক্তি দুই দেশের জন্যই কল্যাণকর। ট্রাম্প বলেন, এখন থেকে জাপানের বাজারও উন্মুক্ত হলো যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র জাপানে রপ্তানি করতে পারবে গাড়ি, ট্রাক, চাল সহ বেশ কিছু কৃষিপণ্য। যুক্তরাষ্ট্র জাপানের অন্যতম রপ্তানি বাজার। দেশটি বছরে 150 থেকে 200 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। অপরদিকে যুক্তরাষ্ট্র বছরে জাপানে রপ্তানি করে 70 থেকে 80 বিলিয়ন ডলারের পণ্য। জাপানের সাথে বাণিজ্য ঘাটতি দূর করার জন্য আগামী 1 আগস্ট থেকে জাপানি সব পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ যারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে তাদের বিরুদ্ধেও 1 আগস্ট থেকে ট্রাম্প 25 থেকে 90% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে অনেক দেশ বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছাতে। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও বুধবার একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারি নিয়ে ব্যাপক আলোচনা চলছে যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বে। ট্রাম্পের বিরুদ্ধে এ বিষয়ক একটি ভোটাভুটি এড়ানোর জন্য মঙ্গলবার কংগ্রেসের একটি অধিবেশন স্থগিত করেছেন স্পিকার মাইক জনসন। জেফ্রি এপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে ট্রাম্পের জড়িত থাকার বিষয় সব ডকুমেন্ট প্রকাশের দাবিতে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের কংগ্রেসম্যানদের পক্ষ থেকে চাপ বাড়ছে। মঙ্গলবার তারা এই বিষয়ে ভোটের প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী জেফ্রি এপস্টেইন একটি মধুচক্র পরিচালনা করতেন। এর মাধ্যমে তিনি সমাজের উঁচু তলার প্রভাবশালীদের গোপন মনোরঞ্জনের ব্যবস্থা করতেন। এর অংশ হিসেবে তিনি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের শিকার করতেন নানা ধরনের প্রতারণার মাধ্যমে। জেফ্রি এপস্টেইনকে এ কাজে সহায়তা করতেন গিশলেইন ম্যাক্সওয়েল নামে সমাজের উঁচু তলার ব্রিটিশ এক নারী। জেফ্রি এপস্টেইন এবং গিশলেইন ম্যাক্সওয়েল পরিচালিত মধুচক্রের সেবা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের ভাই এন্ড্রু সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ। এ নিয়ে দীর্ঘদিন বিতর্কের পর সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ডোনাল্ড ট্রাম্প দীর্ঘকাল ধরে গোপন সেবা নিয়েছেন জেফ্রি এপস্টেইন মধুচক্রের। এরপর ট্রাম্প গত সপ্তাহে পত্রিকাটির বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেন। তদন্ত চলাকালে 2019 সালে জেফ্রি এপস্টেইন কারাগারে আত্মহত্যা করেন। তার এই আত্মহত্যা নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে তাকে হত্যা করা হতে পারে। 2022 সালে ম্যাক্সওয়েলের বিচার চলাকালে 4 জন নারী আদালতে সাক্ষ্য দেন। তারা দাবি করেন তারা যখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন তখন জেফ্রি এপস্টেইন এবং গিশলেইন ম্যাক্সওয়েলের প্রতারণার জালে ধরা পড়েন। এরপর তাদের দিয়ে প্রভাবশালীদের মনোরঞ্জন করানো হয়েছে ফ্লোরিডা, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে। ম্যাক্সওয়েল বর্তমানে 20 বছরের কারাভোগ করছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই কেলেঙ্কারি নিয়ে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র আদালত আদেশ দিয়েছে নতুন করে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ট্রাম্পও একে স্বাগত জানিয়েছেন। একই সাথে তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন ম্যাক্সওয়েল মামলা চলাকালে আদালতের শুনানির সব ডকুমেন্ট প্রকাশের জন্য। এপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প, কিন্তু যুক্তরাষ্ট্রের সব মূলধারার গণমাধ্যমে এখন প্রতিদিন ফাঁস হচ্ছে একসময় প্লেবয় ডোনাল্ড ট্রাম্পের সাথে জেফ্রি এপস্টেইনের অতীতে বন্ধুত্বের অসংখ্য ভিডিও এবং স্থির চিত্র। মঙ্গলবার গাজায় ইসরায়েল আর্মি হত্যা করেছে কমপক্ষে 81 জন ফিলিস্তিনি। এছাড়া মঙ্গলবার গাজায় অনাহারে মারা গেছে কমপক্ষে 15 জন, এর মধ্যে 4 জন শিশু। শিশুদের একজনের বয়স ছিল 6 সপ্তাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়েও কোনো আলোচনা নেই বর্তমানে।
ইসরায়েলের হামলায় চলমান যুদ্ধে গাজায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯,০০০, তবে বাস্তবে এই সংখ্যা ১.৫ থেকে ২ লাখ। বর্তমানে ইসরায়েল প্রতিদিন হত্যা করে চলছে ৯০ থেকে ১০০ জন ফিলিস্তিনিরা যাতে গাজায় থাকতে না পারে এবং হামাস যেন কোথাও আশ্রয় না পায়, সেজন্য ধ্বংস হয়ে যাওয়া সমস্ত ভবনও বর্তমানে শত শত বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।